আচ্ছা, স্টুডেন্টস, আমরা শুরু করতেছি আমাদের চ্যাপ্টার 8 থেকে আলেকজান্ডার এন্ড সাদিকুর বই। এখানে সেকেন্ড অর্ডার সার্কিট। আমরা প্রিভিয়াস সেমিস্টারে ফার্স্ট অর্ডার সার্কিটের কিছু কনসেপশন নিয়ে আসছি। তো এখানে আমরা সেকেন্ড অর্ডার সার্কিটটা কমপ্লিট করবো। তো দেখো যে আমি ডিরেক্টলি আমাদের ম্যাথে চলে যাচ্ছি। এখানে আমাদের কিছু ইনিশিয়াল ভ্যালু এবং কিছু ফাইনাল ভ্যালু, এগুলা প্রবলেম প্রবলেম 8.1 এবং 8.2, এই দুইটা প্রবলেম আমাদের এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো অ্যাজ ইট ইজ এক্সাম্পল তোমাদের করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবা। আমি প্র্যাকটিস প্রবলেমটা অ্যাড্রেস করে দিচ্ছি। তো এইখানে আমরা আমাদের বিগত সেমিস্টার থেকে জানি যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এরা হচ্ছে এনার্জি স্টোরেজ ডিভাইস। তো এরা যখন কোনো সার্কিটে ব্যবহৃত হয় তখন যে ভোল্টেজ বা কারেন্ট তার মধ্যে দিয়ে পাস করে, তো এরা হচ্ছে এর কিছু অংশ নিজের মধ্যে স্টোর করা থাকে। যেমন একটা ক্যাপাসিটর যদি তোমার ফর এক্সাম্পল বাসায় যে ক্যাপাসিটর আছে ফ্যানের সাথে সংযুক্ত, কোনো কারণে যদি তোমার ফ্যান নষ্ট হয়ে যায়, তো সাপ্লাই যখন যাবে ওইখানে, তো ওই ক্যাপাসিটরটা 220 ভোল্টেজে চার্জিত হয়ে থাকে। এখন তুমি ক্যাপাসিটরকে নতুন কোনো সার্কিটে অ্যাপ্লাই করতে গেলে তার সেই প্রিভিয়াস যে 220 ভোল্টেজের যে চার্জিত হয়ে আছে ওইটা সহ অ্যাপ্লাই, এটাকে আমরা বলি তার প্রিভিয়াস কন্ডিশন আর কি, যে তার প্রিভিয়াসলি তার মধ্যে কোনো চার্জ সঞ্চিত আছে কিনা ক্যাপাসিটরের মধ্যে, আর ইন্ডাক্টরের মধ্যে কোনো পরিমাণ কারেন্ট আছে কিনা এটা। তো এই ইনিশিয়াল কন্ডিশন গুলা এখানে চেক করা হচ্ছে। প্র্যাকটিস প্রবলেম 8.1, দেখো এই একটা ম্যাথ দেওয়া আছে এই সার্কিটটা ফিগার 8.4 এর মধ্যে। এই সার্কিটের মধ্যে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে পার্টিকুলার কিছু ভ্যালু। যেমন এখানে বের করতে বলা হয়েছে তোমার I0 প্লাস, তারপরে V0 প্লাস। দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু 0 প্লাস সময়। আচ্ছা, এটা কেমন কথা? এটা হচ্ছে যে এখানে তোমরা একটা সুইচ দেখতে পাচ্ছ। এই সুইচের মধ্যে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে এই সুইচটা ক্লোজ হবে। এই যে এই তীর চিহ্ন, এই তীর চিহ্নটা কিরকম আছে, অ্যারো হেডটা নিচের দিকে আছে। দ্যাট মিনস যখন টি ইজ ইকুয়াল টু 0 প্লাস সময় হবে, তখন এই অ্যারো হেডটা নিচে নেমে যাবে। দ্যাট মিনস এই সুইচটা ক্লোজ হবে এবং এই সার্কিটটা এরকম হবে, এরকম ক্লোজড পাথ হবে। তার আগ পর্যন্ত টি ইজ ইকুয়াল টু 0 মাইনাস সময়, দ্যাট মিনস টি লেস দেন 0 সময়, এই সময়ে এই সুইচটা ওপেন হয়ে থাকে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছো। তো এই একই চিহ্ন, অ্যারোহেডের চিহ্ন যদি আমাদের এরকম থাকে যে অ্যারোহেডের চিহ্নটা জাস্ট রিভার্স দেওয়া আছে, এরকম রিভার্স দেওয়া আছে, তার মানে বোঝা যাবে টি লেস দেন 0 সময়ে এই সুইচটা এরকম লেগেছিল। যখন টি গ্রেটার দেন 0 সময় আসবে, এই সময় এই সুইচটা ওপেন সার্কিট হবে, খুলে যাবে। এটাই হচ্ছে আমাদের এই সিম্বলের যে আমাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছে, এটা হচ্ছে সেই বিষয়। আচ্ছা, এখন দেখো আমরা এই সার্কিট অ্যানালাইসিস করতে যাচ্ছি। আমাদেরকে বের করতে বলা হচ্ছে I0 প্লাস V0 প্লাস। দ্যাট মিনস টি গ্রেটার দেন 0 সময়ে সার্কিটটা যে স্টেটে থাকবে, সেই সময়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেই সময়ে যে পরিমাণ ভোল্টেজ থাকবে, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের বি তে বের করতে বলা হয়েছে যে রেশিও, এখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এটা বের করতে বলা হয়েছে। আর আমাদের হচ্ছে ডিডিটি অফ V0 প্লাস বের করতে বলা হয়েছে। এবং এখানে সি তে যে ভ্যালুটা বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে I ইনফাইনিট এবং ভি ইনফাইনিট। দ্যাট মিনস আমরা তাহলে এখানে তিনটা কন্ডিশন পাচ্ছি মূলত: টি লেস দেন 0, টি গ্রেটার দেন 0 এবং টি ইজ ইকুয়াল টু ইনফাইনিট, অসীম সময়। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন পাচ্ছি। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা যখন টি লেস দেন 0 সময়ে ফিগার অঙ্কন করব, তখন দেখো কি হচ্ছে। আমাদের এই যে উপরে যে পার্টটা ছিল এখানে, এটা এরকম ওপেন হয়ে থাকবে। তো ওপেন হয়ে থাকা আর এখানে তাকে না রাখা একই কথা মিন করে। দ্যাটস ওয়াই আমরা এই সুইচটাকে ওপেন অবস্থায় রেখেছি। তাহলে টি লেস দেন 0 সময় আমাদের ফিগারটা দেখতে এরকম হবে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ। আমরা জানি যে ক্যাপাসিটর ডিসি তে ওপেন সার্কিট হয়ে যায় এবং ইন্ডাক্টর হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায়। এর জন্য দেখো যে আমাদের এই যে 0.4 মিলি হেনরি যে ইন্ডাক্টরটা আছে, এটা এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, আর এই ক্যাপাসিটরটা ওপেন সার্কিট হয়ে গেছে। এখন কারেন্ট আগে যেখানে প্রদর্শিত ছিল সেখানেই থাকবে, এবং কারেন্টটাকে আমরা লিখেছি I0 মাইনাস, দ্যাট মিনস টি লেস দেন 0 সময়। এবং এইখানে ক্যাপাসিটরের এক্রসের ভোল্টেজটাকে রেখেছি V0 প্লাস 0 মাইনাস। ক্যাপাসিটর যদিও নাই, কিন্তু ভোল্টেজ এই জায়গাতে বের করতে হবে, এটা ছিল আমাদের কন্ডিশন। আচ্ছা,
তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু সিরিজে একটা 10 ওহম রেজিস্ট্যান্স এবং 2 ওহম রেজিস্ট্যান্স আছে, সেই সুবাদে আমরা লিখতে পারি যে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এই 24 ডিভাইডেড বাই এই টোটাল রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স 12 ওহম, এবং এটা আমরা পাচ্ছি 2 এম্পিয়ার। এবার আসো ভি জিরো মাইনাস। দেখো আমরা এই এর ভিতর দিয়ে কারেন্টটা জেনে গেছি কত কারেন্ট পাস হচ্ছে। তাহলে এই ভি জিরো মাইনাস যে ভোল্টেজ প্রদর্শন করতেছে এটার প্যারালালি দেখো এখানে 2 ওহম আছে। তাহলে এই 2 ওহমের এক্রসে কত ভোল্টেজ আসতেছে সেটা যদি বের করতে পারি সেটাই হবে আমার ভি জিরো মাইনাস। তাহলে এই কারেন্টটা আমার জানা আছে, এই কারেন্ট দিয়ে যদি এই রেজিস্ট্যান্স কে গুণ করে দেই 2 ইন্টু আই জিরো মাইনাস, তাহলে আমরা হচ্ছে ভি জিরো মাইনাস ভোল্টেজটা পেয়ে যাবো। আশা করি আমার এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো যখন আমরা টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে চিন্তা করবো, দুইটা কন্ডিশন আমি বের করে নিচ্ছি, এতে করে আমাদের সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করো যে আমাদের টি গ্রেটার দেন জিরো সময়, এই সময়ে আমাদের ফিগারটা কেমন হবে? টি গ্রেটার দেন জিরো সময় আমাদের ফিগারটা দাঁড়াবে এরকম। এখানে ক্যাপাসিটর থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে, এবং এই সার্কিটটা কি হবে? ক্লোজ হবে, সুইচটা বন্ধ হয়ে যাবে, এবং এইখানে হচ্ছে আমাদের ইন্ডাক্টর থাকবে। আর এইদিকে আমাদের থাকবে প্লাস মাইনাস 24 ভোল্টেজ, যথারীতি যা ছিল তাই। এটা হচ্ছে কখন? জাস্ট সুইচটা ক্লোজ হয়েছে, টি গ্রেটার দেন জিরো সময়ে কি হয়েছে? জাস্ট এই সুইচটা ক্লোজ হয়েছে। তাহলে এই ক্লোজ হইলে এই জায়গাটুকু কি শর্ট হয়ে গেছে, তাহলে এই রেজিস্ট্যান্স টুকু আর থাকবে না, যেহেতু শর্ট পাথ এখানে আছে। এবং তোমরা বলতে পারো যে স্যার এখানে তো 24 ভোল্টেজ, তাহলে এখন আমরা ক্যাপাসিটরকে ওপেন সার্কিট, ইন্ডাক্টরকে শর্ট সার্কিট কেন করবো না? এটা হচ্ছে সুইচিং এর মোমেন্টারি মুহূর্ত। ঠিক আছে, তো আমরা এই অবস্থায় ধরতেছি যে এই ক্যাপাসিটর ইন্ডাক্টর এখানে এক্সিস্টিং আছে। যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে, এরকম সময় চলতেই থাকবে, তখন আমরা বলবো যে আমাদের এই ইন্ডাক্টর শর্ট সার্কিট হয়ে গেছে এবং ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে গেছে। আচ্ছা, এখন আসো আমাদের বের করা লাগবে প্রথমত যে আই জিরো প্লাস এবং ভি জিরো প্লাস। দেখো আমরা বের করেছি আই জিরো মাইনাস এবং ভি জিরো মাইনাস, দ্যাট মিনস যেই মুহূর্তে সুইচটা ওপেন ছিল। আচ্ছা, আমরা যখন সুইচটা এইদিকে লেগে গেছে সাথে সাথে কি ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের কারেন্ট চেঞ্জ হয়ে যাবে? না। আমরা দেখেছি যে ক্যাপাসিটর মূলত হচ্ছে আমাদের এরকম চার্জিত হইতে থাকে, এরপরে আস্তে আস্তে ডিসচার্জিত হইতে থাকে। তার মানে তার একটা নির্দিষ্ট সময় লাগে যে পরিমাণ তার চার্জিত হওয়া এবং ডিসচার্জিত হওয়া, এটা মোমেন্টারিলি হয় না, হঠাৎ করে হয়ে যায় না। তাইলে আমরা বলতে পারি সুইচ ওপেন অবস্থায় এরকম ভোল্টেজ এবং কারেন্ট ছিল, তাহলে জাস্ট আফটার দ্য সুইচ ক্লোজড আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মোমেন্টারি অনেক বেশি চেঞ্জ হবে না। এর জন্য আমরা বলতেছি যে আই জিরো মাইনাস যা মিন করে আই জিরো প্লাসও তা মিন করে, ভি জিরো মাইনাস যা মিন করে ভি জিরো প্লাসও তা মিন করে। এইভাবে করে আমরা আমাদের প্রথম, দেখো এখানে যে ভ্যালু গুলা ছিল সেটা এখানে দেখো 2 এম্পিয়ার এবং 4 ভোল্ট, এটা আশা করি আমাদের এখানে সলভ হয়ে গেছে। আচ্ছা, এবার আসো টি ইনফাইনাইট সময়। টি ইনফাইনাইট সময়ে কি হবে? আমরা এখনো টি গ্রেটার দ্যান জিরো স্টেটটা আলোচনা করে নেই, যেখান থেকে আমরা আমাদের এই ডি টা ক্যালকুলেট করব, ডি এর এই মানগুলা ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে এখন আসো আমাদের টি ইকুয়াল টু ইনফাইনাইট সময়ে কি দাঁড়াবে? এই ভোল্টেজ সোর্সটা থাকবে, এখানে ইন্ডাক্টর যেটা আছে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, তারপরে এইদিকে এই সার্কিটটা ক্লোজ হওয়ার কারণে এটা ভ্যানিশ হয়ে যাবে, এবং এইখানে যে ক্যাপাসিটরটা আছে এটা ওপেন সার্কিট। তাহলে দেখো কি থাকতেছে, এখানে শুধুমাত্র 24 ভোল্টেজ এই দিক দিয়ে এসে এই তার দিয়ে এসে এই 2 ওহম দিয়ে চলে যাচ্ছে, এই ফিগারটাই এখানে অঙ্কন করা হচ্ছে। তাহলে আমরা এখন কি বলবো? যে এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল এটাই এখন আই ইনফিনিটি, আর এখানে আমার যে ভোল্টেজ ক্যাপাসিটর কাছে বাইর করার কথা ছিল সেটাই এখন ভি ইনফিনিটি। আচ্ছা, এখন তোমরাই বলো যে এই ভি ইনফিনিটি কত পাবো আমরা? এই সার্কিটটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো ভি ইনফিনিটি কত পাওয়া যাবে? এখানে যে ভোল্টেজ দুই মাথায়, এখানেও সেই একই ভোল্টেজ, এখানেও সেই একই ভোল্টেজ, তাহলে ভি ইনফিনিটি সমান কত? জাস্ট 24 ভোল্টেজ। এবং কারেন্ট কত হবে? এই 24 কে এখানে 4 হবে আর কি, এই 24 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 12 এম্পিয়ার কারেন্ট সেটা আমরা এখানে পেয়ে যাবো।
এটা হচ্ছে আমাদের এই যে ভি ইনফিনিটি এবং আই ইনফিনিটি, দেখো এখানে আমাদের হচ্ছে 12 এম্পিয়ার এবং 24 ভোল্টেজ আছে, এটাও আনসার আমরা মিলে গেছে এবং আমরা হচ্ছে বুঝতে পারছি যে এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করা লাগবে। এখন হচ্ছে আমাদের রয়ে গেছে বি পার্ট, তাই না? আচ্ছা। আচ্ছা, এবার দেখো আমরা বি যে অংশটা আছে সেটা বের করব। এখানে আমাদের, দেখো আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে কিভাবে এই ক্যালকুলেশনটা করা হয়েছে। দেখো টি গ্রেটার দেন জিরো সময় যেটা বলতেছিলাম, যে মোমেন্টারিলি আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর উপরে তেমন কোনো ইম্প্যাক্ট করবে না, এর জন্য আমরা এখানে দেখো ইন্ডাক্টরকে ইন্ডাক্টর অবস্থায় রেখেছি এবং ক্যাপাসিটরকে ক্যাপাসিটর অবস্থায় রেখেছি। যেটা বাদ পড়েছে সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, কারণ হচ্ছে এই পথটা ক্লোজ হয়ে যাবে, তাহলে এই কারেন্ট এইদিকে এসে এইদিকে চলে যাবে শর্ট সার্কিট দিয়ে, এই দিকে আর যাবে না এই 10 ওহম দিকে, এর জন্য আমরা 10 ওহমটাকে হিসাবের বাইরে রেখেছি। তাহলে দেখো 24 ভোল্টেজ এবং এরকম ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা পাবো। এবার দেখো আমাদের এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I0 প্লাস, যেহেতু টি গ্রেটার দেন জিরো সময়ে সুইচটা ক্লোজ হয়েছে মাত্র, এর জন্য তাকে বলতেছে I0 প্লাস। এবং এই পয়েন্টে যে ভোল্টেজটা পাবো ক্যাপাসিটরের ভোল্টেজ সেটা হচ্ছে V0 প্লাস, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করে এসেছি যে এটা হচ্ছে আমাদের 4 ভোল্টেজ, এবং এই I0 প্লাস এই কারেন্টটা কিন্তু 2 এম্পিয়ার। আচ্ছা, এই কারেন্টটা তাহলে 2 এম্পিয়ার। আচ্ছা, এখন যদি এই ক্যাপাসিটরের অ্যাক্রসে 4 ভোল্টেজ থাকে এই পয়েন্টে, তাহলে এই দুই পয়েন্টেও কি 4 ভোল্টেজ আছে, +-4। তাহলে এই 4 কে এই 2 দিয়ে ভাগ করলে কি এর ভিতর দিয়ে কারেন্ট পাওয়া যাবে, এবং সেই কারেন্টটা কি 2 এম্পিয়ার হবে। আচ্ছা, এবার আসো আমরা কিছু হিসাব করি। দেখো আমরা যদি হিসাব করি যে এই দিকে আমাদের ক্যাপাসিটরের ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে IC0 প্লাস, তাহলে আমরা কি লিখবো, এই পয়েন্টে যদি আমরা KCL অ্যানালাইসিস করি, তাহলে I0 কারেন্টটা এন্টার করতেছে এবং এই 2 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে এটা, আর IC0টা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখলাম যে I0 প্লাস এন্টারিং, IC0 বের হয়ে যাচ্ছে, আর 2 এম্পিয়ার আমরা একটু আগে হিসাব করলাম সেটা বের হয়ে যাচ্ছে। তাইলে এখন দেখো যে এই IC0 এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে আসবে 0 এম্পিয়ার। আচ্ছা, আবার আমরা জানি ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টের ইকুয়েশন হচ্ছে IC ইজ ইকুয়াল টু সি ডিডিটি অফ ডি। সেই জায়গা থেকে আমরা যদি IC0 প্লাস লিখি তাহলে এখানে V0 প্লাস আসবে। এই তো IC0 প্লাস একটু আগে আমরা এই জিরো পেলাম, সেই অনুসারে এখানে যদি জিরো বসাই দিই আলটিমেটলি আমাদের ডিডিটি অফ V0 প্লাস এটা বের হয়ে আসবে 0। দেখো এই যে এটা আমরা যেটা বের করতে চাচ্ছিলাম এটা, এই যে এখানে দেখো আনসার হচ্ছে 0। আচ্ছা, আবার দেখো আমরা যদি এখন শুধু এই লুপটার মধ্যে KVL অ্যানালাইসিস করি, তাহলে দেখো কি হচ্ছে, যে এই দুই প্রান্তের ভোল্টেজ আমাদের জানা আছে, কত ভোল্টেজ, এই যে এটা V0 প্লাস এটা, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে V0 প্লাস, অথবা তুমি যদি বলো যে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্টেজ, তাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখি যে যেহেতু কারেন্ট এই দিক থেকে যাবে এজন্য আমরা বলতেছি যে ইন্ডাক্টরের এই প্রান্তটা পজিটিভ এই প্রান্ত নেগেটিভ, তাহলে এটা হচ্ছে VL ইন্ডাক্টরের ভোল্টেজ, এবং এখানে যথারীতি 24 ভোল্টেজ যা আছে এটা আমরা VL লিখলে কি হবে, -24 প্লাস VL প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা VL এর মানটা পেয়ে যাব। আবার আমরা জানি কি যে ইন্ডাক্টরের ভোল্টেজ VL সমান হচ্ছে L ডিডিটি অফ I0 প্লাস। এই জায়গা থেকে আমরা I0 ডিডিটি অফ I0 প্লাস এর মানটা পেয়ে যেতে পারি, VL ডিভাইডেড বাই L হবে। L এর মান এখান থেকে 0.4 নিয়ে নিব এবং সেটা এখানে বসায় দিলেই আমাদের আনসার চলে আসবে ডিডিটি অফ I0, এটা চলে আসলো এখানে 50 এম্পিয়ার পার সেকেন্ড। এইভাবে করে আমরা আমাদের তিনটা কন্ডিশন, টি ইজ ইকুয়াল টু টি লেস দেন জিরো, টি গ্রেটার দেন জিরো এবং টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, এই তিনটা সময়ে আমরা তিন ধরনের ভ্যালু ক্যালকুলেট করা শিখে গেলাম। প্রথম অবস্থায় আমরা যে ভ্যালুটা বের করবো সেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল ভ্যালু I0 এবং V0। দ্বিতীয় অবস্থায় যেগুলো বের করব সেগুলো মূলত হচ্ছে আমাদের ডিডিটি অফ I এবং ডিডিটি অফ V, এটা বের করার চেষ্টা করব এই জায়গা থেকে। এবং লাস্টের জায়গা থেকে আমরা যে ফাইনাল কন্ডিশন, দ্যাট মিন্স ডি ইনফিনিটি এবং I ইনফিনিটি, এগুলো বের করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের এই ম্যাথ থেকে যা কিছু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসো যে আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি। এখানে আমরা আস্তে আস্তে আমাদের এই সেকেন্ড অর্ডার সার্কিটে প্রবেশ করতেছি। দেখো এখানে আমরা
জিস্ট অংশটুকু নিয়ে আসছি তোমাদের হচ্ছে বই থেকে, তোমরা বাকি অংশ যদি থরলি দেখতে চাও এটা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। তারপরেও বই থেকে যারা পড়তে চাও তারা বই থেকে দেখে নিতে পারো। আমি এখানে জিস্ট অংশটুকু কভার করেছি। দেখো আমাদের এখানে হচ্ছে ন্যাচারাল রেসপন্স অফ সিরিজ আর এলসি সার্কিট। এই ন্যাচারাল রেসপন্স মানে হচ্ছে সোর্স ফ্রি, মানে এই সার্কিটটাতে কোনো সোর্স থাকবে না। দেখো আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে আর এল সি তিনটা কম্বিনেশন আছে, সিরিজ কানেকশন, এবং এখানে কোনো সোর্স নাই এই সার্কিটটাতে। এবং একটা সুইচ দেওয়া আছে যেটা টি ইজ ইকুয়াল টু 0 সময় ক্লোজ হবে। এই সুইচিং সার্কিট গুলো মূলত আমাদের সেকেন্ড অর্ডার সার্কিটের জন্য বুঝবো, যে হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিটের ম্যাথ গুলো। দেখো আমরা যদি এই সার্কিটে একটা কেভিএল অ্যানালাইসিস করি তাহলে কি পাবো। দেখো এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ভিআর, ইন্ডাক্টরের ভোল্টেজ ভিএল, আর এই ভিসি, এই তিনটার যোগফল সমান 0 হবে। দেখো এখন যদি ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো করে তাহলে আমরা লিখতে পারি যে ভিআর সমান হচ্ছে আই ইন্টু আর। আর ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন আমরা জানি এল ডিটি অফ আই। এবং ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন এখানে লিখতে হবে। আচ্ছা, ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন আমরা জানি না, কিন্তু ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন জানি। কি জানি? সি ডিটি অফ ডি। আচ্ছা, এখন যদি তুমি এই দুই পাশে ইন্টিগ্রেশন নাও তাহলে কি হবে? ইন্টিগ্রেশন নিলে কি হবে? এখানে আই এর সাথে নিচের ডিটিটা গুণ করে দিলা, আর সামনে 1/c চলে আসলো, আর এদিকে ইন্টিগ্রেশন অফ ডিভি থাকলো। আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স। তাহলে এই ডিভি সমান কি হবে? ভি হয়ে যাবে না? তার মানে হচ্ছে ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটা সমান হবে 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি। এটাই এখানে লেখা হয়েছে 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যারা এই অংশটা বুঝতে না পারবা, এই ক্লাসের ভিডিও থাকবে, তো লেকচার আপলোড করা থাকবে, বারবার একটু টেনে টেনে দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে অংশ মিস করেছো সেটা একটু টেনে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এখন কি করব, ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি দাঁড়ায়। এটা একবার অলরেডি ডিফারেন্সিয়েশন আছে এখানে, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডি স্কোয়ার আই ডিটি স্কোয়ার এখানে থাকবে, আর সামনে এল ছিল এল থাকবে, আর এটা হবে আর সামনে চলে এসে ডি ডিটি অফ আই হয়ে যাবে এই। আর এখানে কি ইন্টিগ্রেশন আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে ক্যান্সেলড আউট হয়ে আলটিমেটলি এখানে শুধু আই থেকে যাবে। 1/c ছিল, সেই সিটা নিচে চলে আসে। এবার আসো যে আমরা এখানে এই অংশটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে যাচ্ছি, তাহলে এল দিয়ে সবাইকে যদি ভাগ করে দেই তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে দেখো এখানে আর বাই এল ডিডি অফ আই থাকলো, আই বাই এল সি থাকলো ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন। আমরা জানি যে এই ডেরিভেটিভের যে ঘাত যত বেশি থাকে, পাওয়ার যত বেশি থাকে, সে তত পাওয়ারের ইকুয়েশন বা আমরা তত অর্ডারের ইকুয়েশন বলে থাকি। যেহেতু এখানে ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তো এইগুলা তোমরা ম্যাথে সলভ করে আসছো। সেকেন্ড অর্ডার ইকুয়েশন সলভের একটা টেকনিক হচ্ছে যে আমরা একটা সলিউশন ধরে নিই। এখানে যেহেতু আই এর মান বের করা লাগবে, কারেন্ট আই, তো এই আইটাকে আমরা ধরে নিলাম আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ ই টু দি পাওয়ার এস টি, এই জাতীয় একটা সলিউশন ধরে নিই। তাহলে এটার মান যদি এখানে বসায় দেওয়া হয় তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। এবং সেখানের এই পার্টটুকুকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা সমান 0 করলে এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই জাতীয় একটা ইকুয়েশন পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি এক্স এর বর্গমূল বের করছি না, দুইটা বর্গমূল মাইনাস বি প্লাস মাইনাস ডবল বি স্কোয়ার মাইনাস 4ac বাই ওয়াইস, এইভাবে করে আমরা বের করেছি। সেইভাবে আমরা যদি এখানে বর্গমূল বের করি তাহলে দেখো S1 এবং S2 নামে দুইটা রুট পাওয়া যাবে, যেটা মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার হবে। এবং এই প্লাস একবার হবে S1 এর ক্ষেত্রে, মাইনাস হবে S2 এর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছি। দ্যাট মিন্স S1 সমান হবে মাইনাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, আর S2 হবে মাইনাস আলফা মাইনাস রুট ওভার যা আছে। আচ্ছা, এখন দেখো এই আলফা সমান কি? আলফা সমান হচ্ছে আর বাই টু আই সেল। কার ক্ষেত্রে? অনলি সিরিজ আর এলসি সার্কিট, মনে রাখবে। আর ওমেগা নট সমান হচ্ছে 1/√L। এই আলফা দিয়ে বলা হয় আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটার একক হচ্ছে নেপার পার সেকেন্ড, নেপার পার সেকেন্ড। আর ওমেগা নট হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তোমরা আগে উপরে আসছো।
যেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তার একক। আচ্ছা, এখন দেখো এই S1 এবং S2 এদের উপর ডিপেন্ড করে আমাদের এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সলিউশনটা তিন ধরনের হতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, এটা নাম্বার থ্রি। দেখো S1 এবং S2 বোথ আর রিয়েল। আচ্ছা, রিয়েল বলতে কি বুঝি, মানে রিয়েল মান, কোনো ইমাজিনারি মান আসবে না। দেখো, সহজ কথাই বুঝো যে এইখানে যদি আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, এটা যদি কোনো কারণে নেগেটিভ আসে, কখন নেগেটিভ আসবে? যখন আলফা ওমেগা নটের চাইতে ছোট হয়ে যাবে, তখন কি এই রুটের ভিতরে একটা নেগেটিভ মান চলে আসবে না? এই নেগেটিভ মান আসলে আমরা কি করি, এখানে একটা জে স্কোয়ার দিয়ে মনে করো এখানে 4 রাখলাম, এখানে রুট ওভার মাইনাস 4 ছিল, যেটাকে আমরা লিখি জে স্কোয়ার 4। তো রুট থেকে বের করে নিয়ে আসলে সে কি হয়ে যাবে, জে 4 হবে না? মানে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়ে যাবে না? তাহলে দেখো, যদি এই পার্টটা নেগেটিভ কোয়ান্টিটি অ্যাড্রেস করে, যেমন আলফা লেস দেন ওমেগা নট, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু S1 এবং S2 আর কমপ্লেক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হবে, সলিউশন হবে এরকম। এই তিনটা আমাদের মনে রাখতে হবে। নো ওয়ে, ই ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, আর এখানে ব্র্যাকেটে A1 cos ওমেগা ডিটি, A2 sin ওমেগা ডিটি। এই ওমেগা ডি সমান হচ্ছে ওমেগা নট স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, মানে এটার উল্টাটা। আচ্ছা, এইবার আসো, যদি আমাদের এই S1 S2 রিয়েল হয়, মানে এই ভ্যালুটা শূন্য, যেটা এটা শূন্য বা পজিটিভ মান, ধনাত্মক মান, তাহলে কি এই ভ্যালুটা রিয়েল হবে? তাহলে রিয়েল হইলে ইকুয়েশনটা হবে, সলিউশনটা হবে IT ইজ ইকুয়াল টু A1 ই টু দি পাওয়ার S1 টি, A2 ই টু দি পাওয়ার S2 টি। আর যদি আলফা ওমেগা নট এর সমান হয়, তাহলে কি এই অপশনটা পুরোপুরি আমাদের জিরো হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। তাহলে S1 S2 তারা ইকুয়াল হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা দেখবো এই যে S1 ইকুয়াল টু S2, এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হবে A1 টি। এই যে A1 এখানে ভিতরে একটা টি আছে, A1 ইনটু টি ই টু দি পাওয়ার ST প্লাস A2 এখানে টি নাই, ই টু দি পাওয়ার ST। আচ্ছা, এই তিনটা সলিউশনের যে কোনো একটা সলিউশন। তাহলে আমার S1 S2 মান বের করে তারপরে ডিসাইড করতে হবে যে এই ভ্যালুগুলা কিরকম হবে, ইকুয়েশনটা কোনটা আমরা সিলেক্ট করব। এই ধরনের ইকুয়েশনকে যখন S1 এবং S2 দুইটা ভ্যালুই রিয়েল পার্ট হবে বা আলফা গ্রেটার দেন ওমেগা নট হবে, তখন এটাকে আমরা বলি ওভারড্যাম্প। আর যখন S1 ইকুয়াল টু S2 হবে, তখন এটাকে বলি ক্রিটিক্যালি ড্যাম্পড। আর S1 S2 কমপ্লেক্স হইলে তাকে আমরা বলি আন্ডার ড্যাম্পড। এই ফিগারটা দেওয়া আছে, দেখো এখানে ক্রিটিক্যালি ড্যাম্পিং হচ্ছে এই যে এটা, আর ওভার ড্যাম্পড হচ্ছে এটা, এবং আন্ডার ড্যাম্পড হচ্ছে এই ফিগার। আচ্ছা, এখন আসো যে আমরা কিছু ম্যাথ এক্সাম্পলে যাচ্ছি। প্র্যাকটিস প্রবলেম 8.3 এবং এক্সাম্পল 8.3, এটা খুবই সহজ, শুধু এখানে ইকুয়েশন ইনকর্পোরেট করা হয়েছে, বোঝানোর মতো তেমন কিছু নাই, নিজেরা একটু তোমরা দেখে নিবে। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 8.4, এক্সাম্পল 8.4 তোমরা দেখে নিবা, প্র্যাকটিস প্রবলেম 8.4 আমি সলভ করে দিচ্ছি। দেখো, আমাদের এই ইকুয়েশন, এই ধরনের একটা সার্কিট দেওয়া আছে, এবং এই সার্কিটে আমাদের বের করতে বলা হয়েছে যে টি গ্রেটার দেন জিরো সময়ে আমাদের কারেন্টের রেসপন্সটা কেমন হবে। এই যে কারেন্ট কোথায় আছে, এই যে এখানে দেখানো আছে, শুধু এই কারেন্টটা বের করতে বলছে, যেটা বের করতে বলছে সেটা আমরা বের করি। আচ্ছা, এখন আমরা কি করবো তাইলে, আমরা দুইটা অবস্থা ড্র করে ফেলবো। একটা হচ্ছে টি লেস দেন জিরো সময়ে সার্কিটটা কেমন দেখা যাবে, এবং টি গ্রেটার দেন জিরো সময়ে সার্কিটটা কেমন দেখা। টি লেস দেন জিরো সময়ে যেটা হবে, দেখো আমাদের এই সোর্সটা এখানে কানেক্টেড থাকবে, এবং এই যে সুইচের ডিরেকশন এইদিকে দেওয়া আছে, মানে কি, মানে টি গ্রেটার দেন জিরো সময়ে এই সুইচটা এই দিক থেকে এই দিকে এসে লেগে যাবে, এই দিকে এসে লেগে যাবে, এই সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা টি লেস দেন জিরো সময় আঁকাই, টি লেস দেন জিরো সময় কি, এই অংশটা এখানেই লেগে আছে। তাহলে যেহেতু এই সার্কিটটা ওপেন হয়ে আছে, তার মানে এটার মধ্যে আর কোনো বিবেচনার কিছু থাকবে না, এটা ওপেন সার্কিট হয়ে আছে, দিয়ে কারেন্ট যাবে না, তাহলে এটা আমাদের ধর্তব্য বিষয় নয়। তাহলে আমরা মূল সার্কিট হচ্ছে 100 ভোল্টেজ 10 ওহম, এবং এইখানে যে ইন্ডাক্টরটা ছিল, এই ইন্ডাক্টরটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে, যেহেতু এটা ডিসি ভোল্টেজ। তাইলে এখন দেখো, আমরা যদি এই কারেন্টটা বের করি, যেটাকে আমরা I0 মাইনাস বলতেছি, এবং প্রকারান্তরে সে হচ্ছে I0 প্লাস। কেন, এটা একটু আগে বলে আসছি, এটা সমান হচ্ছে জাস্ট এই
100 ভোল্টেজ ডিভাইডেড বাই 10 করে দিলে আমরা এখানে 10 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হলো টি লেস দেন জিরো সময়ের ফিগার। এবার আসো টি গ্রেটার দেন জিরো সময়ে কি হবে। টি গ্রেটার দেন জিরো সময়ে এই সুইচটা এখানে লেগে যাবে, তাহলে এই দিকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই এই সার্কিটটা আর ধর্তব্য হবে না। তাহলে শুধুমাত্র থেকে যাবে এই ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং এই রেজিস্টর। দেখো এই সার্কিটটাতে কোনো সোর্স আছে? কোনো সোর্স নাই, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে সোর্স ফ্রি আরএলসি সিরিজ সার্কিট। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো যে আমরা কি করব, এই জায়গা থেকে ওই যে আলফার মান বের করবো, ওমেগা নট বের করবো, S1 S2 বের করবো, চেক করবো যে তারা কি ধরনের ভ্যালু আসতেছে। এইখানে দেখা যাচ্ছে যে 2.5টা 3-এর চাইতে ছোট, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসবে এবং S1 এবং S2 কমপ্লেক্স কোয়ান্টিটি। যদি তাই হয় তাহলে আমাদের সলিউশন কোনটা হবে আমরা দেখে আসছি, যে আইটি সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এ ওয়ান কজ ওমেগা ডিটি প্লাস এ টু সাইন ওমেগা ডিটি। ওমেগা ডি এর মান ছিল রুট ওভার ওমেগা নট স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2.5 স্কোয়ার। এটা করলে দেখা যায়, রুট ওভার করলে দেখা যায় যে আমাদের 1.6583 পাওয়া যায়, সেটা আমরা এখানে লিখেছি। এবং আলফার মান এই যে 2.5 পাওয়া যাচ্ছে, এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস 2.5 টি বসিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি কারেন্টের ইকুয়েশন যেটা পাওয়ার দরকার ছিল সেটা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে একটা কনস্ট্যান্ট A1 এবং A2 আছে। এই কনস্ট্যান্টের মান বের না করা পর্যন্ত আমাদের টোটাল কারেন্টের মান আসলে বের হয়নি। তাই এখন কি করতে হবে, এই A1 এবং A2 মান বের করা লাগবে। আচ্ছা, এই A1 A2 মান বের করতে গিয়ে আমরা কি করব, A1 A2 মান বের করতে গিয়ে দুইটা কাজ করব। মনে রাখবেন, প্রত্যেক ম্যাথে আমরা এই কাজগুলো করব, প্রত্যেক ম্যাথে। A1 A2 মান বের করতে গিয়ে দেখো, আমরা যদি এখানে I0 বসাই, টি এর মান টি সমান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে I0 হয়ে যাবে না, যেটা এটা এটা I0 হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2.5 টি মানে এটাও কি 0 হয়ে যাবে। ই টু দি পাওয়ার 0 সমান কত? 1। আচ্ছা, এবার আসো ভিতরে। এখানে দেখো A1 থাকলো A1 এর মতো, cos 1.6583 টি, টি কত 0, তাহলে cos 0 ডিগ্রি কত 1, তাহলে এখানে A1 ইন্টু 1 থাকবে প্লাস, এখানে দেখো A2 থাকলো, A2 ইন্টু সাইন, দেখো এটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, সাইন 0 ডিগ্রি মানে 0, তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে, I0 ইজ ইকুয়াল টু হচ্ছে A1, তাই না? দেখো তো I0 এর মান জানি কিনা। এই যে দেখো I0 এর মান একটু আগে আমরা বের করেছি ইনিশিয়াল কন্ডিশনে 10 এম্পিয়ার। তাহলে আমরা কি বলতে পারি না যে A1 সমান হচ্ছে 10, সরাসরি A1 এর মানটা বের হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি বসাবো, টি ইজ ইকুয়াল টু 0 বসাবো, যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনে টি ইজ ইকুয়াল টু 0 বসাবো, এবং সেইখানে ইনিশিয়াল কন্ডিশন I0 আসবে, সেটার মান এখানে পুট করলে আমরা একটা কনস্ট্যান্টের মান পেয়ে যেতে পারি। আচ্ছা, দ্বিতীয় বাদ থাকলো এটুর মান বের করা। এটুর মান বের করার জন্য কি করব, আমরা ওই ডিডিটি অফ আইটি করব। এখানে যদি আমাদের ভোল্টেজ থাকতো তাহলে ডিডিটি অফ ভিটি করতাম, মানে এটা যে সলিউশন আমরা পেয়েছি সেটার প্রথম ডেরিভেটিভ নিব, প্রথম ডেরিভেটিভ যা আসে তাই। তাহলে প্রথম ডেরিভেটিভ নিলে কি হবে, এই যে এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস 2.5 টি একটা সংখ্যা আর ভিতরে আরেকটা সংখ্যা, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডি ডিটি অফ এই হোল পার্ট, এটাকে আমরা বলতে পারি ইউ, এটাকে ধরতে পারি ভি। তাহলে ডিডিটি অফ ইউ ভি, তাহলে কি হবে, ভি ডিডিটি অফ ইউ প্লাস ইউ ডিডিটি অফ ভি, এরকম হবে না, আমরা পড়ে আসছি ক্যালকুলাসে। আচ্ছা, তাহলে একটাকে ধরে রেখে আরেকটাকে ডেরিভেটিভ করব, আবার এটাকে ধরে রেখে এটাকে ডেরিভেটিভ। আচ্ছা, এগুলো কেন করতেছি, এ টু কনস্ট্যান্টের ভ্যালুর জন্য। আচ্ছা, এই কাজটাই এখানে করা হয়েছে। দেখো যে আমরা এখানে এই যে I0 সমান A1 পেয়েছি এবং A1 সমান 10। এবার দেখো আমরা ডিডিটি অফ আইটি করেছি। এখানে দেখো আমরা প্রথমে ই টু দি পাওয়ার টু মাইনাস 2.5 টি কে ঠিক রেখে ভিতরে ডেরিভেটিভ করেছি, আবার ভিতরের অংশটা ঠিক রেখে এই ই টু দি পাওয়ার মাইনাস 2 টি কে ডেরিভেটিভ করলে কি এটাই থাকবে, এবং এই যে মাইনাস 2.5 এটা গুণ হয়ে আসবে, এর জন্য আমরা এখানে গুণ দিয়ে মাইনাস 2.5 লিখেছি। এই গুণটা হচ্ছে এটার সাথে আর কি, মানে এই রাশির সাথে। আচ্ছা, এবার দেখো যে আমাদের এই মাইনাস 2.5 এটাকে রাখলে এই অংশটা দেখতে কার মতো লাগে দেখো তো, একটু আগে যে আমরা আইটি এর ইকুয়েশন বের করছিলাম সেটাই এটা না। এর জন্য আমরা লিখলাম এই যে মাইনাস 2.5 ইন্টু আইটি,
আইটি আইটি এর যে ইকুয়েশনটা বের করছিলাম সেটা, প্লাস ই টু দি পাওয়ার এটা যা ছিল এটা, আর এইদিকে ব্র্যাকেটে যা ছিল এই জন্য ডট 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 দেওয়া আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেরিভেটিভ করার পরে ডিডিটি অফ আইটি সমান এরকম পাইলাম। এবার ডেরিভেটিভ করার পরে টি ইজ ইকুয়াল টু জিরো বসাবো আবার। একবার হচ্ছে ডেরিভেটিভ করার আগে টি ইকুয়াল টু জিরো বসিয়েছি, এবার ডেরিভেটিভ করার পরে টি ইকুয়াল টু জিরো বসিয়ে, তাহলে এখানে দেখো টি এর মান জিরো বসলো, এখানে আইটি এটা আই জিরো হয়ে গেল, এবং এইখানে যেটা আছে এর ভিতরে তোমরা যখন টি এর মান জিরো বসাবো এটা সাইন জিরো ডিগ্রি এই পুরাটা জিরো হয়ে যাবে, এবং এখানে কস জিরো ডিগ্রি ওয়ান হয়ে শুধু 1.6583 থেকে যাবে, আর এটা ই টু দি পাওয়ার জিরো হিসেবে ওয়ান হয়ে যাবে। এর জন্য দেখো আমাদের এখানে শুধু 1.6583 থেকে গেল। এবার দেখো যে আমরা আই জিরোর ভ্যালু জানি তাই না, আই জিরোর ভ্যালু ওই যে একটু আগে আই জিরোর ভ্যালু বের করে আসছি 10, সেই 10 এখানে বসাই দিলে এটা কিন্তু 25 হয়ে গেল, এবং এখানে যা ছিল এটা থাকে। এখন আমাদের লাগবে হচ্ছে এই ভ্যালুটা, এটা যদি আমরা বের করতে পারি তাইলেই এ টু বের হয়ে যাবে। এবার মনে করে দেখো তো আমরা 8.1 প্র্যাকটিস প্রবলেম সলভ করার সময় কি বলছিলাম, তিনটা কন্ডিশন। কি কি তিনটা কন্ডিশন কি কি? টি লেস দেন জিরো, টি গ্রেটার দেন জিরো, এবং টি ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে টি লেস দেন জিরো সময় আমরা ইনিশিয়াল কন্ডিশন বাইর করি, আই জিরো আর ভি জিরো। আর টি গ্রেটার দেন জিরো সময় আমরা ডি ডিটি অফ আই জিরো, তারপর হচ্ছে ডি ডিটি অফ ভি জিরো, এগুলো বাইর করি। আর ফাইনাল কন্ডিশনে আমরা ভি ইনফিনিটি আই ইনফিনিটি। তাহলে দেখো এই যে টি গ্রেটার দেন জিরো সময়ে সার্কিট থেকে আমরা কিন্তু এই দুইটা ভ্যালু বের করতে পারবো। সেই থিম থেকে দেখো টি গ্রেটার দেন জিরো সময় এই সার্কিটটা ছিল, এই সার্কিটটা যদি আমরা অ্যানালাইসিস করি, দেখো এখানে ইন্ডাক্টরের একটা ভোল্টেজ আছে, ক্যাপাসিটরের একটা ভোল্টেজ আছে ভিসি, রেজিস্টরের একটা ভোল্টেজ আছে ভিআর। এখানে কোনো সাপ্লাই আছে? কোনো সাপ্লাই নাই, এরা সবাই কনজিউমার। তাহলে আসো আমরা এখানে লিখি যে ভিআর প্লাস ভিসি ভোল্টেজ। এবার দেখো ভিসি, এই ভিসি ভোল্টেজটা এটা কত ছিল, ভিসি জিরোটা কত, এটা বোঝার জন্য আমাদের একটু প্রিভিয়াস সার্কিটে যেতে হবে। ভিসি জিরো কোথায় পাবো? ওই ইনিশিয়াল কন্ডিশনের সময়। তাহলে দেখো এই যে এই সার্কিটে আমরা এখানে লিখছিলাম শুধু আই জিরোটা বের করে এখানে লিখে রাখছিলাম। আমরা যদি এখানে ভি জিরোটাও বাইর করে ফেলতাম তাহলে সুন্দর হতো। এখানে মনে করো আমরা ভি জিরো বাইর করলাম, দেখো এই ভি জিরো কি, এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ না ভি জিরো? তো ক্যাপাসিটর তো এখানে সংযুক্ত নাই, তাহলে এর মধ্যে কি আর ভোল্টেজ আসার সুযোগ আছে? তাহলে তার ইনিশিয়াল কন্ডিশন কি, জিরো না? তাহলে এই যে ভিসি যেটা, ভিসি শুরুর দিকে তার কোনো ভোল্টেজ আছে? নাই। ইনিশিয়াল কন্ডিশন হিসেবে আমরা শুধু কারেন্টটা পেয়েছি, ভোল্টেজ পাই নাই, তার মানে এটা জিরো। তাইলে এবার আসো যে আমরা সেই জিরো যদি এখানে বসাই দিই তাহলে ভিসিটা জিরো হয়ে গেল, এবং ভি এল সমান মাইনাস ভি আর পাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম যে টি লেস দেন জিরো সময়ে যে কারেন্টটা পাইলাম সেটাই হচ্ছে আমার টি গ্রেটার দেন জিরো সময়ের কারেন্ট, আই জিরো প্লাস বলি আর এটাকে বলি আই জিরো মাইনাস। ঠিক আছে। তাহলে এখন এই দিক দিয়ে আসলে কত কারেন্ট ফ্লো করবে? আই জিরো না? আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে এই ভোল্টেজটা ভিআর, যেটা এই ভিআর সমান হচ্ছে এই কারেন্টটা জানি আই জিরো, আর তার সাথে রেজিস্ট্যান্স গুণ করে দিলাম তাহলে 5 I0। তাহলে এখানে দেখো ভিআর এর বদলে আমরা বসাই দিলাম 5 I0 মাইনাস। তাহলে এই মাইনাসটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে, এটা যখন এইদিকে চলে আসছে ডান পাশে তখন এখানে সামনে একটা মাইনাস চলে আসছে। আচ্ছা, তাহলে I0 এর মান আমাদের জানা আছে কত, 10 বের করছিলাম শুরুর দিকে, এটা হচ্ছে আমাদের -50 হলো। আচ্ছা, এবার দেখো আমরা জানি যে VL সমান হচ্ছে L ডিটি অফ I, তাহলে সেটা আমরা লিখলাম, এটা সমান হচ্ছে -50, যেহেতু VL সমান -50। এইখান থেকে এল দিয়ে যদি এই 50 কে ভাগ করে দিই, এল এর মান কত? এল এর মান হচ্ছে 1 হেনরি, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটা কি 50ই থাকবে। মাঝখান থেকে আমাদের ডিডিটি অফ I0 মান বের হয়ে গেছে। এই মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে দেখো 50 বসায় দিলাম, এখানে দেখো এ টু ভ্যালুটা বের হয়ে চলে আসছে। তাহলে এ1 এ2 দুইটার ভ্যালু বের হয়ে চলে আসলো। তোমরা যদি প্রিভিয়াস ইকুয়েশনে এ1 এ2 মান বসায় দাও তাইলেই দেখবা যে হচ্ছে আমাদের আনসার মিলে গেছে। আচ্ছা।
এই ছিল আমাদের প্র্যাকটিস প্রবলেম 8.4। এবার আসো, আমাদের এখানে আমরা দেখতেছি যে সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট। সোর্স ফ্রি প্যারালাল আরএলসি সার্কিট, আমরা সিরিজ দেখেছিলাম, এখন প্যারালাল দেখতেছি। আচ্ছা, সিরিজ সার্কিটে কি কনস্ট্যান্ট থাকে? আমরা জানি কারেন্ট কনস্ট্যান্ট থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু কারেন্ট বের করেছি, কারেন্টের ইকুয়েশন ছিল এতক্ষণ। আচ্ছা, এখন দেখো প্যারালাল সার্কিটে কি কনস্ট্যান্ট থাকে? প্যারালাল সার্কিটে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, তাই না? তো আমরা এই প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটাকে বের করি। দেখো, এটা একটা সার্কিট, যে সার্কিটের মধ্যে কোনো সোর্স নাই। আমরা এই ভোল্টেজটাকে বের করি, কত ভোল্টেজ আছে এখানে। আমরা যদি একটা কেসিএল অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে আইসি প্লাস আইআর প্লাস আইএল ইকুয়াল টু 0 হবে। এখন আইসি সমান আমরা জানি যে সি ডিডিটি অফ ভি, সেটা আমরা এখানে লিখে ফেললাম। আইআর সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, এবং আইএল আমরা জানি না, আমরা জানি কি বিএল। বিএল সমান এল ডিডিটি অফ আই। অর আমরা যদি ডিডিটি অফ আই লিখি, এটা সমান হচ্ছে ভি ভাগ এল। অথবা আমরা যদি এখানে ডি আই সমান লিখি, তাহলে কি দাঁড়াবে? ভিএল ডি বাই এল ইন্টু ডিটি। দুই পাশে যদি ইন্টিগ্রেশন নেই, তাহলে কি হবে? এই ইন্টিগ্রেশন অফ ডিআই সমান আই হয়ে যাবে, এবং এটা হচ্ছে 1/L ইন্টিগ্রেশন অফ ভি ডিটি থাকবে। তাহলে এই আইটা কি? ইন্ডাক্টরের কারেন্ট আইএল। সেই আইএল টাকেই আমরা এখানে লিখছি যে 1/L ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। আশা করি বুঝতে পারছি। এবার আসো, আমরা আগের মতো দুই পাশে ডিফারেন্সিয়েশন নিব। তাহলে এটা ডাবল ডেরিভেটিভ হয়ে যাবে, এখানে একবার ডেরিভেটিভ আসবে, এবং এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কাটাকাটি গিয়ে এল থেকে যাবে। এবার এই সি দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই, তাহলে দেখো আর সি আসলো, এল সি আসলো, এবং এটা ফ্রি হয়ে গেল। আগের মতোই আমরা হচ্ছে এখানে সেকেন্ড অর্ডার ইকুয়েশন পেয়েছি, একটা সলিউশন ধরে নিলাম, সেখান থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পেলাম, এবং সেখান থেকে S1 S2 আগের মতোই পেলাম। এইবার একটু ডিফারেন্ট হচ্ছে, ওমেগা নটটা সেম, কিন্তু আলফার মানটা হচ্ছে 1/2 আর সি। কোন ক্ষেত্রে? প্যারালাল আর এলসি সার্কিটের ক্ষেত্রে, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা। আবার আগের মতো যদি S1 S2 রিয়েল হয়, তাহলে ইকুয়েশন এরকম থাকবে। আগে এখানে কারেন্ট ছিল, এখন এখানে শুধু ভোল্টেজ হয়ে গেছে, এই পার্থক্য। S1 S2 যদি কমপ্লেক্স হয়, তাহলে এরকম ইকুয়েশন পাবো। S1 S2 যদি ইকুয়াল হয়, তাহলে এরকম ইকুয়েশন পাবো। আচ্ছা, এবার আসো, এই রিলেটেড আমাদের একটা ম্যাথ প্র্যাকটিস প্রবলেম 8.6। এখানে দেখো আমাদেরকে বের করতে বলছে ভি অফ টি। দেখো, এটা একটা প্যারালাল আরএলসি সার্কিট। আচ্ছা, আমরা কি বলেছি? আমরা শুরুতেই হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন টি লেস দেন 0 এবং টি গ্রেটার দেন 0 সময়ে সার্কিটটা এঁকে ফেলবো। দেখো, টি লেস দেন 0 সময় সার্কিটটা দেখতে কেমন? এটা শর্ট হয়ে যাবে, এবং এটা ওপেন সার্কিট হয়ে যাবে, এটা থাকবে না। তাহলে আলটিমেটলি থাকতেছে কি? 4.5 এম্পিয়ার আর হচ্ছে 20 ওহম। এই 20 ওহম থাকলো। তাহলে আমরা এই যে ক্যাপাসিটর একটা দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? জাস্ট যে এটা যেহেতু ওপেন সার্কিট হয়ে গেছে, এদিকে তো আর কারেন্ট যাচ্ছে না, তো আলটিমেটলি আমাদের এখানে ক্যাপাসিটরের ভোল্টেজটা কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। কারেন্ট কত পাচ্ছি? কারেন্ট হচ্ছে এখানে 4.5 এম্পিয়ার ছিল, এটাই তো এদিক দিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কন্ট্রাডিকশন আছে, দেখো। তোমরা ভাবতে পারতেছো যে স্যার, এই 4.5 দিয়ে 20 কে গুণ করে দিলেই তো এর অ্যাক্রসে ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটাই তো এইখানেও আছে, এইখানেও আছে। এটা মনে হইতে পারে। দেখো, বিষয়টা কি, এটা যখন শর্ট সার্কিট হয়েছে, তখন এই 4.5 এম্পিয়ার কারেন্ট কি আর রেজিস্টর দিয়ে যাবে? না, টোটাল কারেন্ট এই শর্ট সার্কিট দিয়ে যাবে। তাহলে এটার ভিতর দিয়ে তো কারেন্টই যাচ্ছে না, তাহলে এর ভোল্টেজ পাওয়া যাবে না। আরেকটা থিম হচ্ছে যে এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট হয়ে গেছে না, তাহলে শর্ট সার্কিটের ভোল্টেজ কত? 0 ভোল্টেজ। দ্যাটস ওয়াই ক্যাপাসিটরের অ্যাক্রসে কত পাবো? 0 ভোল্টেজ। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখলাম ভি জিরো সমান হচ্ছে 0, আর আই জিরোটা হচ্ছে এই 4.5 এম্পিয়ার, এটা শর্ট সার্কিটের ভিতর দিয়ে যাচ্ছে, এটাই আমরা এখানে লিখে রাখি। আশা করি বুঝতে পারছো। এইবার আসো, আমরা টি গ্রেটার দেন 0 সময় ফিগার যদি অঙ্কন করি, তাহলে কিরকম হবে? এই সুইচটা এরকম ওপেন ছিল, লাগানো ছিল, এটা ওপেন হয়ে যাবে, এদিকে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি হলো? এই সোর্সটা ডিসকানেক্টেড হয়ে গেল,
এখন দেখো আর এল সি এরা প্যারালালি আছে, এই যে সংযুক্ত আছে প্যারালালি। তার মানে এখানে কোনো সোর্স নাই, এর জন্য আমরা বলতেছি সোর্স ফ্রি আর এল সি প্যারালাল সার্কিট। এইবার আসো আমরা আলফা ওমেগা নট বাইর করি, এস ওয়ান এস টু বাইর করি। দেখা যাবে যে এস ওয়ান এবং এস টু দুইটা ডিফারেন্ট রিয়েল ভ্যালু পাওয়া গেছে। তো যেহেতু রিয়েল মান পাওয়া গেছে, আমরা সলিউশন ওয়ান সিলেক্ট করেছি এবং সেটা থেকে আমরা এখানে পেয়েছি এরকম ভ্যালু। এখন আমাদের কি করা লাগবে? এই ভিটি বের করার উদ্দেশ্য ছিল, আর কিছু উদ্দেশ্য নাই। এখন কি করা লাগবে? এই এ ওয়ান এবং এ টু কনস্ট্যান্টের মান বের করা লাগবে। এর জন্য কি টেকনিক? এর জন্য টেকনিক হচ্ছে টি এর মান জিরো বসাইতে হবে, ভি জিরোর মান বের করতে হবে। আবার ডিটি অফ ভিটি করে সেইখানে টি এর মান জিরো বসাইতে হবে। তাহলে প্রথমে টি এর মান জিরো বসাবো ভিটির মধ্যে, এটা একটা, তাহলে আমরা যে কোনো একটা কনস্ট্যান্টের মান পাবো। আবার ডিডিটি অফ ভিটি করব, সেইখানে টি ইকুয়াল টু জিরো বসাইবো, তাহলে আরেকটা কনস্ট্যান্টের মান পাবো। এই হচ্ছে দুইটা টেকনিক। তাহলে দেখো আমরা যদি এখানে টি এর মান জিরো বসাই তাহলে ভি জিরো হয়ে গেল, এবং এখানে এ ওয়ান থাকলো ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এখানে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এ ওয়ান প্লাস এ টু থেকে গেল। আর এই ভি জিরোটা দেখো আমরা একটু আগে বের করছি এখানে জিরো, এর জন্য আমরা লিখলাম জিরো ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু, তাহলে একটা ইকুয়েশন পাইছি। এখানে কিন্তু ভ্যালু পাই নাই, ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, এবার আসো কি করলাম আমরা, এই ভিটি কে ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করলে কি হবে? এরকম হবে। তাহলে এখন টি এর মান যদি জিরো বসাই, তাহলে দেখো কি হচ্ছে, -2.5 এ ওয়ান থাকতেছে, এটা জিরো মানে ওয়ান, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এর জন্য -10 এ টু থাকতেছে। এইবার হচ্ছে এই পাশে আমরা ভ্যালু পেয়েছি, এইটার মান যদি বের করতে পারি তাহলে এখানে আরেকটা ইকুয়েশন পাবো। এইটার মান বের করবো থেকে, ওই টি গ্রেটার দেন জিরো সময়ের ফিগার থেকে। তাহলে আসো আমরা দেখি টি গ্রেটার দেন জিরো সময়ের কি ফিগার ছিল এটা। এই ফিগারের মধ্যে দেখো আমরা এখানে কি করতেছি, যে আই আর আই সি আই এল সমান জিরো, এদেরকে যোগ করে সমান জিরো লিখলাম। কারণ কি? এরা হচ্ছে আমাদের এখানে সবাই আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে ক্যাসিএল অ্যানালাইসিস করলে আমরা কি পাবো? এটা ইকুয়াল টু জিরো। এখন দেখো এই প্রান্তের ভোল্টেজ যদি আমরা ভি ধরে নেই, এই নোডের ভোল্টেজ, তাহলে ভি ডিভাইডেড বাই আর, এটা পাবো আমরা। এটা হচ্ছে আই আর এর ভ্যালু। আর কারেন্ট, ক্যাপাসিটর কারেন্ট সমান আমরা জানি সি ডিভিডি অফ ভি, এটা মুখস্থ ইকুয়েশন। আর এই যে আই এল যেটা আছে, এই আই এল, এল এর ভিতর দিয়ে কোন কারেন্টটা যাবে? এখন ইনিশিয়াল কন্ডিশনে যে কারেন্টটা গেছিল সেটাই যাবে। এর জন্য আমরা এখানে আই জিরো লিখছি। আচ্ছা, এবার দেখো ভি বাই আর করবো আমরা না। এখন দেখো ভি বাই আর যে করব, এই যে ভি জিরো তো জিরো হয়ে আছে, এর জন্য এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। আচ্ছা, তাইলে থাকলো কে? এই যে আই জিরো থাকলো, আই জিরো কে এই পাশে নিয়ে আসলে মাইনাস আই জিরো হবে, এবং সি দিয়ে ভাগ করে দিলে কি হবে? আই জিরো ভাগ সি, এবং ডিডিটি অফ ভি এখানে থেকে যাবে, এটা তো জিরোই হয়ে গেল। তাহলে এখান থেকে ডিডিটি অফ ভি এর মান আমরা বের করে নিয়ে আসলাম। আই জিরোর মান 4.5 জানতাম, সেটা বসাইলাম। সি এর মান হচ্ছে 4 × 10⁻³ এই যে 4 মিলি ফ্যারাড, সেটা বসাই দিলাম। তাহলে এখানে -1125 পেয়ে গেলাম। এই -1125 এখানে নিয়ে বসাই দিলাম। বসাই দিলে দেখো আমাদের ইকুয়েশন নাম্বার 2 পেলাম। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই এ ওয়ান এবং এ টুর মান পেয়ে গেছে। এবার তুমি এই এ ওয়ান এবং এ টুর মানটা গিয়ে এই ইকুয়েশনে বসাই দাও, প্রথম ইকুয়েশন বসায় দিলে দেখবা যে এরকম একটা ইকুয়েশন পাইছো, এটাই হচ্ছে তোমার answer। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারি তাহলে বারবার টেনে টেনে দেখলে ক্লিয়ার হয়ে যাবে আসলে। এই হলো আমাদের 8.6 গেল। এবার আসো আমাদের স্টেপ রেসপন্স অফ সিরিজ আরএলসি সার্কিট। স্টেপ রেসপন্স বলতে বোঝায় যদি আমাদের এই সার্কিটটাতে সোর্স থাকে। হ্যাঁ, আমরা কি দেখেছি আগে, যে সুই টি গ্রেটার দেন জিরো সময়ে কোনো সোর্স থাকে না। এবার দেখবো টি গ্রেটার দেন জিরো সময়ে সোর্স থাকলে কি হবে, সেটাকে আমরা বলতেছি স্টেপ রেসপন্স। তাহলে ন্যাচারাল রেসপন্স হচ্ছে যেখানে টি গ্রেটার দেন জিরো সময়ে সোর্স থাকবে না, সোর্স ফ্রি। তাহলে তুমি ম্যাথ করতে গিয়ে যদি দেখো টি গ্রেটার দেন জিরো সময়ে কোনো সোর্স নাই, তাহলে তোমার বুঝতে হবে এটা ন্যাচারাল রেসপন্সের ম্যাথ দিছে স্যার। আর যদি টি গ্রেটার দেন জিরো সময়ে কোনো সোর্স কানেক্টেড থাকে, তাহলে বুঝতে হবে স্টেপ রেসপন্সের ম্যাথ দিয়েছে স্যার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো স্টেপ রেসপন্স বলতে এই যে এখানে ভিএস টা আছে, যেটা আগের সার্কিটে ছিল না। তাহলে আমরা যথারীতি যদি ইকুয়েশন লিখি, এখানে ইকুয়েশন লিখলে এরকম আসবে। এবং
এইখানে যে অতিরিক্ত অংশটা হচ্ছে আগের মতো S1 S2 রিয়েল, S1 ইকুয়াল টু S2, S1 S2 কমপ্লেক্স, এরকমের জন্য তিনটা ইকুয়েশন আসবে, তিনটা কন্ডিশনের জন্য তিনটা ইকুয়েশন আসবে। এইখানে যে পার্টটা অতিরিক্ত সেটা হচ্ছে এই যে IS, দেখো এটা অতিরিক্ত থাকবে, সবগুলোর ক্ষেত্রে যোগ হবে। এই IS টা কি? IS টা হচ্ছে ওই যে আমরা বলছিলাম টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে ভি ইনফিনিটি এবং আই ইনফিনিটি বের করা যায়, সেটাই হচ্ছে মূলত IS, এবং এটা হচ্ছে মূলত DS। মানে এটা স্টেডি স্টেট কন্ডিশন বা ফাইনাল কন্ডিশনে ভোল্টেজের মান কত, কারেন্টের মান কত। এটা কিন্তু এস মানে সোর্স না, এস মানে স্টেডি স্টেট। ঠিক আছে, আচ্ছা। এখন আসো যে আমরা দেখবো এটা রিলেটেড ম্যাথ। দেখো আমরা যে ডেরিভেশন গুলো করতেছি, এই ডেরিভেশন কিন্তু থাকবে না, এটা তোমাদের দেখানোর জন্য। তোমাদের কাজ করা লাগবে মূলত এই ইকুয়েশন গুলো ব্যবহার করে, একটা ডেরিভেশনও থাকবে না, মাইন্ড ইট। আচ্ছা, তাহলে ডেরিভেশন কেন দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো প্র্যাকটিস প্রবলেম 8.7, হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম 8.7 এ খেয়াল করো যে আমাদের এখানে বের করতে বলছে ভিটি। ভিটি কোথায় আছে? এই যে এই ভি, ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিটিটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো ক্যাপাসিটরের ভোল্টেজ যদি বের করতে হয়, আমরা কি করব? ওই আগের কথা, টি লেস দেন জিরো সময় ফিগার অঙ্কন করব। টি লেস দেন জিরো সময় দেখো সুইচটা হচ্ছে এই প্রান্তে লেগে থাকবে, এ প্রান্তে লেগে থাকলে এটা কি? ডিসি সোর্স, তাহলে এই ক্যাপাসিটরটা কি ওপেন সার্কিট হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে গেল। তাহলে এখানে সংযুক্ত আছে কি 18, 1 আর 2। এই যে দেখো 18, 1 আর 2 এভাবে আঁকানো হয়েছে। আচ্ছা, ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়েছে কিন্তু ভোল্টেজ তো থেকেই গেছে, তাহলে এই ভি জিরোটা পাওয়া যাবে না। আচ্ছা, ভি জিরো কত পাবো? এই দুই প্রান্তের ভোল্টেজ। তাহলে দেখো এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে দুইটা রেজিস্ট্যান্স আছে, আমরা যদি এইখানে ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজ বাইর করতে করতে পারি, সেটাই কি আমাদের এই ভি জিরো না? দেখো আমরা যদি বের করি, ভি জিরো সমান কত দাঁড়াবে? 2 ওহমের একটা ভোল্টেজ বাইর করতে চাচ্ছে, 2 করে নিচে হচ্ছে 2+1 ইন্টু হচ্ছে টোটাল ভোল্টেজ 18। তাহলে এখানে দাঁড়ালো কি 2/3 ইন্টু 18। এটাই দেখো এখানে লেখা হয়েছে, আলটিমেটলি 12 ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভি জিরো পাইলাম। কারেন্ট আই জিরো কত? আই জিরো কোথায়? আই জিরো ইন্ডাক্টরের মধ্যে। কারেন্ট কোথাকার বাইর করি আমরা? ইন্ডাক্টরের মধ্যে, অন্য কোথাও না। তাহলে দেখো ইন্ডাক্টরের কারেন্টটা এই অবস্থায় সার্কিট এইখানে কানেক্টেড, এটা তো বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন, এখানে কোনো কানেকশন নাই। তাহলে এই কারেন্টটা কি জিরো হবে না? সেটাই আমরা এখানে লিখেছি যে আই জিরো সমান হচ্ছে এই যে জিরো। বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো আমরা এখানে ভি ইনফিনিটি বের করেছি কেন? কারণ আমাদের এই যে ভি বাইর করতে বলছে। তাহলে এই ভি এর যে ইকুয়েশন থাকবে, ওই যে তিনটা স্টেটের একটা, S1 S2 রিয়েল কমপ্লেক্স ইকুয়াল, সেই তিনটার একটা যে সিলেক্ট করব, সেখানে কিন্তু আমাদের ভি ইনফিনিটিটা যোগ করে লিখতে হবে। ওই যে IS একটা অতিরিক্ত যোগ হয়েছিল বা একটা VS যোগ হয়েছিল, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এর জন্য আমরা এই ম্যাথ গুলাতে স্টেপ রেসপন্সের ক্ষেত্রে ভি ইনফিনিটি বা আই ইনফিনিটি বের করে নিব। ঠিক আছে, আচ্ছা। তাইলে দেখো এখানে আমরা ভি ইনফিনিটি কিভাবে বের করব? যখন টি ইনফিনিটি, টি ইকুয়াল টু ইনফিনিটি, টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে ফিগার দেখতে কেমন হবে? টি ইকুয়াল টু ইনফিনিটি সময় ফিগার দেখতে কেমন হবে? দেখো টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এই সময় ফিগারটা দেখতে কেমন হবে? ফিগার দেখতে এরকম হবে যে এই সুইচটা এই দিকে লেগে যাবে, এটা দ্যাট ইজ ফর শিওর, এবং এই ক্যাপাসিটরটা ওপেন সার্কিট হয়ে যাবে, ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে এইদিকে কোনো কারেন্ট আসতেছে? না, আসতেছে। তো কারেন্ট যদি না আসে তাহলে এইখানে কোনো ড্রপ হবে? ড্রপ হবে না। তাহলে এইদিকে কি ওপেন আছে না? ওপেন আছে। তাহলে এই 15 ভোল্টেজে কি আমরা এই দুই প্রান্তে পাবো না? দ্যাটস ওয়াই আমরা এখানে ভি ইনফিনিটি সমান লিখেছি 15 ভোল্টেজ। আচ্ছা, তাইলে এই যে ক্যাপাসিটর ওপেন সার্কিট এবং ইন্ডাক্টর শর্ট সার্কিট হচ্ছে কোন ক্ষেত্রে? টি লেস দেন জিরো সময় একটা কন্ডিশন, আর টি ইকুয়াল টু ইনফিনিটি সময়।
কিন্তু টি গ্রেটার দেন জিরো সময়ে মানে মোমেন্টারিলি সুইচ ক্লোজ করার সাথে সাথে কিন্তু আমাদের এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর তারা যে অবস্থায় আছে অবিকৃত থাকে। এই জন্য টি গ্রেটার দেন জিরো সময়ে আমরা কিন্তু তাদেরকে সার্কিটে রাখতেছি, যদিও তাদের সাথে সোর্স লাগানো। আচ্ছা, তাহলে দেখো এখন টি গ্রেটার দেন জিরো সময়ে যে ফিগারটা আসবে সেটা কিরকম দেখো। এই সুইচটা এখানে লাগবে, তাহলে এই যে দেখো আমাদের 1/40 ফ্যারাড ক্যাপাসিটর আছে, এদিকে ইন্ডাক্টর আছে, এদিকে 10 ওহম আছে, আর এখানে সোর্স আছে। তাহলে এখন দেখো আগে যেখানে সুইচ ক্লোজ করার পরে সোর্স ছিল না, এখন কিন্তু সুইচ ক্লোজ করার পরে সোর্স চলে আসছে। এটাই হচ্ছে স্টেপ রেসপন্স। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা দেখো আলফার মান বের করলাম, ওমেগা নটের মান বের করলাম, S1 S2 এর মান বের করলাম। দেখো এই দুইটা কমপ্লেক্স কোয়ান্টিটি পাওয়া গেছে। তাহলে আমরা ইকুয়েশন সিলেক্ট করব কোনটা? এই যে ভিটি সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি A1 cos ওমেগা ডিটি A2 sin ওমেগা ডিটি। আচ্ছা, এরপরে আমাদের কি করা লাগবে? A1 A2 এর মান বের করা লাগবে। এর জন্য কি কন্ডিশন? টি এর মান 0 বসাবো। টি এর মান 0 বসালে ভি 0 হইলো, এখানে cos 0 ডিগ্রি 1 হয়ে যাবে, sin 0 ডিগ্রি 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু পাইছি A1 শুধু পাচ্ছি। আচ্ছা, এই যে দেখো এখানে ছোট করে লেখা আছে 15 প্লাস, এই 15 কোথা থেকে আসছে? ইকুয়েশন যেটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এখানে A1 ডট 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 যা আছে তা, এটার সাথে কি যোগ হবে? ভিএস যোগ হবে। প্রত্যেক ইকুয়েশনের ক্ষেত্রে ভিএস যোগ হবে। এই ভিএসটা বা ভি ইনফিনিটিটা 15 ছিল, সেই 15 এখানে বসছে। দ্যাটস ওয়াই এখানে A1 প্লাস 15 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই ভি জিরোর মান আমরা বের করছি না? এই যে ভি জিরো 12 ভোল্টেজ ইনিশিয়াল কন্ডিশন, সেটা এখানে বসায় দিলে A1 এর মান পেয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় কাজ কি? এই ভিটি কে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে তোমরা এরকম পাবা। আগের মতোই এখানে ডেরিভেটিভ করলে দেখো এই যে এই পার্টটা হবে ইউ, এটা হবে ভি পুরাটা। তাহলে ডিডিটি অফ ইউ ভি সেই ফর্মুলাতে ফেলে দেখো 15 এর ডিডিটি করলে কি হবে? এই যে শূন্য হয়ে গেছে, এবং তোমরা এখানে দুইটা ডেরিভেটিভ পাবা, ইউ ডিডিটি অফ ভি আর একটা হচ্ছে ভি ডিডিটি অফ ইউ। এইভাবে এবার হচ্ছে তুমি টি এর মান 0 বসাবে। 0 বসাইলে দেখবা আলটিমেটলি এখানে হচ্ছে তোমার -2A1 প্লাস এরকম একটা পাচ্ছ। এখন হচ্ছে এটার মান কোত্থেকে পাবা? এটার মান পাওয়ার জন্য কি টি গ্রেটার দেন জিরো এই কন্ডিশনে যেতে হবে। আমি কিন্তু বারবার পুনরাবৃত্তি করতেছি একই জিনিসের, তোমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখবা। টি গ্রেটার দেন জিরো সময়ে ফিগার কোনটা? এই যে এটা। আচ্ছা, যে কথা আমরা বলতেছিলাম যে এই ক্ষেত্রে যে ডিডিটি অফ ভি জিরো আমরা বের করতে চাচ্ছি। তো আমরা যদি ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন লিখি যে আই সি জিরো ইজ ইকুয়াল টু সি ডিটি অফ ভি জিরো, এটা। এখন দেখো আমরা ইনিশিয়ালি ক্যাপাসিটরের কারেন্ট, ইনিশিয়ালি আমাদের কারেন্ট কত আসছিল? এখানে জিরো আসছিল। তো এই জিরো যদি এখানে বসায় দিই ডিভাইড বাই সি, আলটিমেটলি আমরা ডিডিটি অফ ভি জিরো এটা হচ্ছে জিরো পাবো। তো এটা এখানে জিরো বসায় দিলেই আমাদের এই ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে A1 এর মান বসায় দিব -3, তাহলে আমরা A2 এর মান পেয়ে যাব। এই A1 এবং A2 এর মান বসায় দিলে আমরা হচ্ছে পেয়ে যাব আমাদের ডিজায়ার্ড পার্ট বা আমাদের রেজাল্ট, ভিটি এর যে রেজাল্টটা চাওয়া হচ্ছিল সেটা। আচ্ছা, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো এখানে। এবার আসো যে আমাদের স্টেপ রেসপন্স অফ প্যারালাল আরএলসি সার্কিট, এটাও সেই একই ইকুয়েশন, এখানে হুবহু সেম আগের মতো যা আছে সব আছে। যদি তুমি ভোল্টেজ বের করো তাহলে এখানে ভিএস যোগ করবা, কারেন্ট বের করলে আইএস যোগ করবে। দ্যাট ইজ ওয়াট দ্য থিং। এই ভিএস টা বের হবে হচ্ছে ফাইনাল কন্ডিশনের ভিএস, আর যদি আইএস বের করো সেটাও ফাইনাল কন্ডিশনের, মানে টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে ফিগারটা এঁকে সেখান থেকে তুমি ভিএস বা আইএস টা বের করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আমরা দেখব, এটাই আমাদের লাস্ট ম্যাথ। তো এটা দেখার আগে আমাদের কিছু একটা অংশ বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, এটা একটা নতুন অংশ আসতেছে। দেখো ইউনিট স্টেপ ফাংশনকে আমরা ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করি। ইউটি ইউনিট স্টেপ বলতে বোঝায় যে এই যে সিঁড়ি আছে না, এরকম স্টেপ আমরা বলি যে একটা করে স্টেপ উপরে উঠতেছি, এজন্য এটার নাম হচ্ছে স্টেপ ফাংশন। দেখো এটা শুরুতে জিরো ছিল, হঠাৎ করে একটা স্টেপ দিয়েছে, এই স্টেপ দিয়ে চলতেই আছে ইনফিনিটি পর্যন্ত, এইভাবেই চলতে থাকে।
তাহলে দেখো এই এটা কি অরিজিন পয়েন্ট না, টি ইকুয়াল টু 0 পয়েন্ট না? তাহলে 0 পয়েন্টের ডান সাইডে তার ভ্যালু আছে। যদি তার ভ্যালু 1 হয় তাকে আমরা বলি ইউনিট স্টেপ ফাংশন। ঠিক আছে, তাহলে এটা এমন একটা ফাংশন যেটা টি এর সাথে ভেরি করে বলতে টি এর সাপেক্ষে তার ভ্যালুটা চেঞ্জ হয়, এবং টি ইকুয়াল টু 0 সময়ের অতিরিক্ত যা সময়, মানে টি গ্রেটার দেন 0 সময়ে সে 1 থাকে, আর বাকি সময় এর আগের সময়গুলোতে তার ভ্যালু ছিল না, তার ভ্যালু কত ছিল, 0 ছিল। এটাকেই যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে দেখো এই যে ইউ অফ টি সমান হচ্ছে 1 যখন টি গ্রেটার অর ইকুয়াল 0। আবার টি লেস দেন 0 সময়ের জন্য কি আছে এখানে, ইউটির কোনো ভ্যালু নাই, দ্যাটস ওয়াই আমরা 0 লিখছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আরেকটা ফাংশন আছে ইউ অফ মাইনাস টি। এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে 1 মাইনাস ইউটি। তাহলে দেখো ইউ অফ মাইনাস টি কি হবে, তুমি 1 মাইনাস ইউটি যদি করো, ইউটির ভিতরে কি আছে, এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস 1, তাহলে কি হবে, 0 হয়ে যাবে না? এই হলো সেই 0 যখন টি গ্রেটার অর ইকুয়াল 0। আচ্ছা, একটু কুইকলি হয়ে গেছে, আবার বলতেছি। ইউ অফ মাইনাস টি সমান হচ্ছে 1 মাইনাস ইউটি। তাহলে ইউটি কি জানো, 1 ফর টি গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে 1 মাইনাস ইউটি কি হবে, 1 মাইনাস 1, আর এখানে কি হবে 1 মাইনাস 0। তাহলে ইউ অফ মাইনাস টি সমান হবে দেখো এই 0 হবে যখন টি গ্রেটার অর ইকুয়াল 0, আর 1 যখন টি লেস দেন 0। আচ্ছা, এটার কিছু টাইম স্কেলিং প্রপার্টি, শিফটিং প্রপার্টি আছে, যে টাইম শিফটিং প্রপার্টি। যেমন তুমি যদি এই ইউনিট স্টেপ ফাংশনটা 0 থেকে 2 এ সরায় দাও, তাহলে তার নাম হয়ে যাবে ইউ অফ টি মাইনাস 2। যদি এটা উল্টে যায় তাহলে মাইনাস ইউটি মাইনাস 2। যদি এটা পিছন থেকে শুরু হয় তাহলে তার নাম হবে ইউটি প্লাস 2। আচ্ছা, এটা তোমরা যেহেতু ফেজ ডিফারেন্স তোমাদেরকে পড়ানো হয়েছে, ওইখানে আমরা দেখছি ওমেগা টি প্লাস থিটার বিষয়টা এবং ওমেগা টি মাইনাস থিটার বিষয়টা, কেন সেটা এখান থেকে স্টার্ট হয় ফিগার, এখান থেকে কেন স্টার্ট হয় সেই অংশ মনে করার চেষ্টা করো, তাইলে এটা মিলে যাবে টাইম শিফটিং প্রপার্টিটা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে মনে করো আমাদের একটা ভোল্টেজ সোর্স, এতক্ষণ আমরা 10 ভোল্টেজ, 10 এম্পিয়ার, 5 এম্পিয়ার এরকম দেখে আসছি, বা 10 সাইন ওমেগা টি দেখে আসছি। এখন একটা সোর্সের মান দেওয়া আছে 20 ইউ মাইনাস টি, এরকম একটা সোর্স দেওয়া আছে, যেখানে সুইচিং ফাংশন আছে, টি ইকুয়াল টু 0 এরকম লেখা আছে। তাহলে এটা কি মিন করে, এটা কি মিন করে, এটা মিন করে যখন টি লেস দেন 0 তুমি একটা ফিগার আঁকাইবা না, আর টি গ্রেটার দেন 0 সময় একটা ফিগার আঁকাইবা না, তো যখন টি লেস দেন 0 হবে তখন ইউ মাইনাস টি এর মান কত দেখো তো। টি লেস দেন 0 হলে ইউ অফ মাইনাস টি এর মান হচ্ছে 1। তাহলে এটা 1 হয়ে 20 এর সাথে গুণ হয়ে এখন 20 ভোল্টেজ থাকবে এখানে, এটা সংযুক্ত থাকবে। যখন টি গ্রেটার দেন 0 হইলো তখন ইউ অফ মাইনাস টি এর মান কত এখানে, 0। তাহলে এই 0 এখানে গুণ হয়ে কি হয়ে যাবে, এটা কিন্তু একটা 0 ভোল্টেজ সোর্স হয়ে যাবে, তার মানে একটা শর্ট সার্কিট হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এইভাবে করে আমাদের এই ইউটি যুক্ত ভোল্টেজ সোর্স থাকলে হিসাবটা করতে হবে। আচ্ছা, মনে করো এখানে আছে এরকম 20, আচ্ছা এখানে মনে করো এরকম একটা কারেন্ট সোর্স আছে, যে কারেন্ট সোর্সের মান হচ্ছে 40 ইউটি। তাহলে যখন তুমি টি লেস দেন 0 সময়ের ফিগার অঙ্কন করবা, এই সোর্সের মানটা কি হবে, ইউটির মান কত, টি লেস দেন 0 সময়ে 0 না? তাহলে এটা একটা কারেন্ট সোর্স, এখন সে 0 এম্পিয়ার দিবে, তাহলে এটা কি হবে, ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে বাকি সার্কিট অংশ মানে সংযুক্ত হবে বাকি সার্কিটের সাথে। আচ্ছা, যখন টি গ্রেটার দেন 0 সময়ের ফিগার অঙ্কন করবা, তখন এটা 40 এম্পিয়ার কারেন্ট দিবে এবং বাকি সার্কিটের সাথে সংযুক্ত হবে। আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। এইটা রিলেটেড লাস্ট এক্সাম্পলটা আমরা দেখি। দেখো প্রবলেম 8.8, প্র্যাকটিস প্রবলেম। প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেম আমরা দেখাই দিলাম, তোমরা হচ্ছে ইয়েটা সলভ করে নেবা, কি বলে এক্সাম্পল যেটা করে দেওয়া আছে সেটা দেখে নিবা। দেখো এই যে tan ইউটি আছে, tan ইউটি। এবার দেখো টি লেস দেন 0 সময় আমরা ফিগার অঙ্কন করেছি, তাহলে tan ইউটি টি লেস দেন 0 সময় ইউটির ভ্যালু জানি কত আসে, ইউটির ভ্যালু হচ্ছে 1 ফর টি গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর 0 ফর টি লেস দেন 0। তাহলে এটা কি 0 এম্পিয়ার কারেন্ট দিবে, তার মানে কি ওপেন সার্কিট। এই যে দেখো নিচের প্রান্তটা খোলা আছে, এই যে এদিকে এটা ওপেন সার্কিট, এটা বোঝানোর জন্য নিচের প্রান্ত খোলা আছে। তাহলে টি লেস দেন 0 সময় ফিগারটা দেখতে কেমন, জাস্ট একটা ক্যাপাসিটর আর ইন্ডাক্টর সংযুক্ত আছে।
তাহলে দেখো আমাদের ইনিশিয়াল কন্ডিশন কারেন্টও জিরো, ভোল্টেজও জিরো। আচ্ছা, তাহলে টি গ্রেটার দ্যান জিরো সময় কি হবে, এটা থাকবে যথারীতি আমাদের সংযুক্ত হবে এখানে। আচ্ছা, এবার আসো, এখান থেকে আমরা আলফার মান বের করব, ওমেগার মান বের করব। আলফার মান বের করতে গিয়ে যেটা দেখতেছি যে 1/2 আর সি, যেহেতু এটা প্যারালাল সার্কিট, আমরা ফর্মুলা ফেলবো 1/2 আর সি। এখন এখানে আর এর মান নাই, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, শুধু ক্যাপাসিটর আর ইন্ডাক্টর আছে। তাহলে আর এর মান যদি এখানে জিরো বসায় দিই তাহলে এটা ইনফিনিটি হয়ে যায় না? সেটা না করে আমরা কি করব, এটাকে জিরো ধরে রাখবো, তাহলে আলফার মান জিরো। ওমেগা নটের মানটা যেহেতু 1/√LC এখান থেকে পাবো, এটা হচ্ছে 0.5। সেই সুবাদে আমরা যদি S1 S2 এর মান বের করি, তাহলে দেখা যাবে যে S1 S2 হচ্ছে কমপ্লেক্স নাম্বার আসতেছে, এবং সেই অনুপাতে আমরা ইকুয়েশন সিলেক্ট করব, এই যে এই পার্ট। দেখো এর সাথে 10 অতিরিক্ত যুক্ত আছে। এই 10 কোন 10? এই 10 হচ্ছে আইএস। আইএস জানি কেমনে বাইর করতে হয়, আইএস আর ভিএস বলছিলাম টি ইকুয়াল টু ইনফিনিটি সময় বাইর করার জন্য। টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে কি হবে, ইনফিনিটি কি জিরোর চাইতে বড়, তাহলে জিরোর চাইতে বড় মানে কি, এটা 1 হয়ে যাবে, তাহলে এটা 10 এম্পিয়ার থাকবে। আর এটা কি হবে, ওপেন সার্কিট হয়ে যাবে না? আর এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে না? তাহলে দেখো তো আই এস এর মানটা কত হয় টি ইকুয়াল টু ইনফিনিটি সময়। এখানে যে 10 এম্পিয়ার আছে এটাই শর্ট সার্কিট দিয়ে ফ্লো করবে, দ্যাটস ওয়াই এই যে আমরা এখানে 10 বসিয়েছি। এই যে আই ইনফিনিটি সমান 10 এম্পিয়ার, এটা বের করে রাখা হয়েছিল, সেই 10টা এখানে যোগ করে বসানো হয়েছে। তাহলে ন্যাচারাল রেসপন্স এবং স্টেপ রেসপন্সের পার্থক্য হচ্ছে, স্টেপ রেসপন্সের মধ্যে এই ফাইনাল ভ্যালুটা যোগ হবে প্রত্যেক ক্ষেত্রে, মনে রাখবে। ন্যাচারাল রেসপন্সে এটা যোগ হবে না, এই ভ্যালু বেরই করবো না আমরা। আচ্ছা, তাহলে এখানে আসো যে যথারীতি আমাদের থাকলো এখানে, এখন A1 এবং A2 মান বের করা লাগবে। এটার জন্য দুইটা টেকনিক, একটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে এখানে I0 সমান হচ্ছে 10 প্লাস A1 হইলো। এই I0 এর মান তুমি এই যে আগে বের করছো, ইনিশিয়াল কন্ডিশন জিরো, তাহলে A1 সমান -10 এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি করব, এই আইটি যেটা ইকুয়েশন বেরিয়েছিল সেটারে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন যা আসে সেখানে আবার টি ইকুয়াল টু জিরো বসে, তাহলে ডিফারেন্সিয়েশন করি, করলে দেখো আমাদের এই ভ্যালুটা আসছে। এখানে টি এর মান জিরো বসাইলে এই সাইন 0 ডিগ্রি হয়ে এটা পুরাটা জিরো হয়ে যাবে, এখানে শুধু 0.5 A2 cos 0 ডিগ্রি মান হয়ে থেকে যাবে। এখন ডিডিটি অফ I0 কত হবে, যে I0ই শূন্য, সেখানে ডিডিটি অফ I0 অবশ্যই শূন্য হবে। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের A2 এর ভ্যালুটা হচ্ছে শূন্য দাঁড়াইল। সেই A2 এবং A1 এর ভ্যালু বসায় দিলে এই যে আইটি এর ইকুয়েশন আমরা পেয়ে গেছি, কারেন্টের ইকুয়েশন, এই যে আইটি। এখন দেখো আমাদের এই ভোল্টেজও বের করতে বলছে এই ম্যাথের মধ্যে, তাহলে কি করব, দেখো আমরা যদি এখানে ফর্মুলা ফেলি, যে আমাদের আইএল প্লাস আইসি কেসিএল অ্যাপ্লাই করছে, আইএল প্লাস আইসি সমান কি, এই 10 এম্পিয়ার না, 10 এম্পিয়ার এদিকে আসতেছে আর এই দুইটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে 10 এম্পিয়ার সমান হচ্ছে আইএল প্লাস আইসি। এখন দেখো আইসি সমান কি, 10 মাইনাস আইএল না, এই আইএল ই তো এতক্ষণ বের করছি, যে এটা 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 এটার মানে এখানে বসায় দিলে দেখবা এই 10 এবং ওইটা কাটাকাটি করে আলটিমেটলি 10 cos 0.5 থেকে যাবে। আচ্ছা, এখন দেখো আইসি সমান আমরা কি জানি, আইসি সমান আমরা জানি যে সি ডিডিটি অফ ভি, তাহলে এটা সমান হচ্ছে 10 cos 0.5, এটা ঠিক। তাহলে ডিডিটি অফ ভি সমান কত, এই সিটা এর নিচে চলে আসবে। দেখো সি এর মান কত, 0.2 ফ্যারাড না, এটা দেখো নিচে 0.2 আসছে। এরপরে আমাদের কি থাকলো, ডিডিটি অফ ভি সমান এটা। এখন দেখো ডিভি সমান কি, এই পাশে যা আছে এটা ইন্টু ডিটি। এবার যদি দুই পাশে ইন্টিগ্রেশন নেই, তাহলে কি ইন্টিগ্রেশন অফ ডিভি সমান কি ভি হয়ে যাবে না? আর এই পাশে ইন্টিগ্রেশন করা লাগবে, এই যে দেখো এই পাশে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন করার পরে যা আসে সেটাই হচ্ছে তোমার বি এর ইকুয়েশন। তাহলে আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের সেকেন্ড অর্ডারের যাবতীয় বিষয়, ঠিক আছে? তো আমাদের এই রেকর্ডটা থাকবে, তোমরা হচ্ছে টেনে টেনে দেখে নিলে আশা করি যাদের যে জায়গায় কনফিউশন আছে দূর হয়ে যাবে। এরপরেও তোমাদের যা প্রবলেম থাকে সেটা নিয়ে ফার্দার আমরা হচ্ছে আবার বসতে পারবো, কোনো সমস্যা নাই। তোমরা ম্যাথ করতে গিয়ে যে প্রবলেম দেখো সেটা অ্যাড্রেস করে রাখবো, আমরা আবার সেটা নিয়ে বলবো। আচ্ছা, এবার আসলে অ্যাসাইনমেন্টের কথা। এইটার উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের এরকম থাকবে যে হচ্ছে যে কোনো ব্রাঞ্চের ভোল্টেজ কারেন্ট বের করা,
সেটা যদি স্টেপ রেসপন্স হয় তাহলে স্টেপ রেসপন্স আকারে বের করবা, যদি সেটা ন্যাচারাল হয় ন্যাচারাল রেসপন্স আকারে বাইর করবা। তো এটা গ্রুপ ওয়াইজ করা লাগবে, তোমাদের গ্রুপ ওয়াইজ এটার প্রশ্ন দিয়ে দেওয়া হবে, তো সেই অনুযায়ী গ্রুপ ওয়াইজ এটা সলভ করবা। তাহলে প্রত্যেকের আবার আলাদা আলাদা কন্ট্রিবিউশনের অংশ দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে যে হচ্ছে আমাদের ভিটি আইটি এগুলা বের করা, তাহলে যে কোনো দুইজন ভিটি আইটি বের করলাম, একজন ভিটি বের করলো, একজন আইটি বের করলো। আর তিনজনের কাজ কি, পাঁচজনের যদি গ্রুপ হয়, আর তিনজনের কাজ হচ্ছে একজন এই যে সার্কিটটা আছে এটা কোন ধরনের রেসপন্স করে, ড্যাম্পড রেসপন্স, আনড্যাম্পড নাকি ক্রিটিক্যালি ড্যাম্পড, কিভাবে বুঝবো? ওই যে S1 S2 ইকুয়াল হইলে ক্রিটিক্যালি ড্যাম্পড, S1 S2 যদি কমপ্লেক্স হয় তাহলে আন্ডার ড্যাম্পড, আর যদি রিয়েল পার্ট হয় তাহলে হচ্ছে ওভার ড্যাম্পড। তাহলে আমরা আগে ওইটার উপরে কমেন্ট করবো যে এটা কোন ড্যাম্পিং অবস্থায় আছে। এরপরে কি করব, এই সার্কিটটাতে কম পক্ষে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর অ্যাড করব। অ্যাড করে এই সার্কিটটাকে আবার অ্যানালাইসিস করব, আবার অ্যানালাইসিস করে দেখাবো যে এই সার্কিটটা আগে ওভারড্যাম্পড অবস্থায় ছিল, এখন আন্ডারড্যাম্পডে চলে গেছে। আরেকজন করবা কি, এটাকে আবার একটা রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর অ্যাড করবা এমন ভাবে যাতে করে এটা ক্রিটিক্যালি ড্যাম্পড হয়, যাতে এটা ওভারড্যাম্পড হয়। স্যার বুঝি নাই কিভাবে করবো। দেখো, যে আমরা ক্রিটিক্যালি ড্যাম্পড একটা আছে, মনে করো S1 সমান S2 অবস্থায় আছে। S1 সমান S2 কখন হবে, যখন আলফা ইকুয়াল টু ওমেগা নট হবে, তাই তো? তাহলে আলফা সমান কি, মনে করো আমরা হচ্ছে সিরিজ আর এলসি সার্কিট আছে, তাহলে আর বাই টু আইস এল হবে। এটা সমান কি, ওয়ান বাই রুট ওভার এলসি। যখন এই দুইটা ইকুয়েট হবে তখন এরকম, এইখান থেকে তুমি যে কোনো দুইটার ভ্যালু ফিক্স করে নাও। মনে করো আর এর ভ্যালু ধরলাম 1K, আর সি এর ভ্যালু ধরলাম 1 মাইক্রোফ্যারাড, কথার কথা। তাহলে এল এর ভ্যালু চেঞ্জ করতে পারতেছো তুমি। তো তোমার সার্কিটটা এমন ভাবে তুমি কম্বিনেট করবা, কমপক্ষে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর অ্যাড করা লাগবে। বেশি অ্যাড করলে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এমন ভাবে অ্যাড করবা যেন আলফা এবং ওমেগা নট দুইটা সমান হয়, তাহলে কি ক্রিটিক্যালি ড্যাম্পড। এমন ভাবে সেট করবা যাতে আলফা গ্রেটার দেন ওমেগা নট হয়, তাহলে কি হবে, ওভার ড্যাম্পড হবে। এমন ভাবে এই ভ্যালুটা সেট করবা যাতে আলফা লেস দেন ওমেগা নট হয়, তাহলে কি হবে, আন্ডার ড্যাম্পড হবে। এখন প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে কি, 1/2 RC ইকুয়াল টু 1/√LC, এই কম্বিনেশন থেকে এমন ভাবে সেট করবা যাতে এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হয়। তাহলে ওইভাবে সার্কিট ডিজাইন করে অ্যানালাইসিস করে দেখাবা। এটা হচ্ছে বাকি তিনজনের কাজ, একজন আন্ডার ড্যাম্প দেখাবে, একজন ওভার ড্যাম্প দেখাবে, একজন ক্রিটিক্যালি ড্যাম্প। এইভাবে আশা করি তোমরা কিভাবে সলভ করা লাগবে সেটাও বলে দিলাম। এখন আশা করি তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটা সলভ করবা। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তোমাদের যথাসময়ে দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমরা নিজেরা কাজ করবা এটার উপরে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকো সবাই।